অনেকগুলো হাই রিস্ক প্রেগন্যান্সি, আসলে এতগুলো তোমাদের ক্লাস শিডিউলও কম, আবার টপিক গুলো এত বড় বড়। এর মধ্যে থেকে আমি মানে দুই একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং যেগুলো কনফিউশন হয় এরকম টপিক কিছুটা আলোচনা করবো আর কি। এখন আমি তোমাদের জিডিএম পড়াবো, জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস। বুঝতেই পারতেছো যে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস মানে প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিস হয়। এখন কোন পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস ছিল না, সে যদি প্রেগন্যান্সিতে এসে ডায়াবেটিস ডায়াগনোসিস হয় তাহলে সেই হলো জেস্টেশনাল ডায়াবেটিস। আর কোন পেশেন্টের যদি আগে থেকে ডায়াবেটিস থাকে এবং প্রেগন্যান্সিতে এসে ডায়াবেটিস কন্টিনিউ হয়, সে কিন্তু ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, সে নট জিডিএম, সে ডিএম ইন প্রেগন্যান্সি, মানে ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগন্যান্সি। এখন জিডিএম এর একটা সুন্দর ডেফিনেশন আছে, তোমরা দত্ত থেকে পড়ে নিলেও সমস্যা নাই, দত্তেই সুন্দর করে দেওয়া আছে। দেখবা লেখা আছে যে any disease glucose intolerance with onset or fast recognition in current pregnancy। এই কথাটার মানে হলো যে প্রেগন্যান্সিতে গ্লুকোজ ইনটলারেন্স, recording in progress, গ্লুকোজ ইনটলারেন্স, এনি ডিজিজ গ্লুকোজ ইনটলারেন্স, সেটা যদি প্রেগন্যান্সিতে অনসেট হয় মানে শুরু হয় অথবা ফার্স্ট রিকগনিশন হয়। ধরো পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু সে আনডায়াগনোজড ছিল, পেশেন্ট জানতোই না যে তার ডায়াবেটিস আছে, এরকম কন্ডিশনে যদি প্রেগন্যান্সিতে এসে প্রথম তার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়, অথবা তার আগে থেকে ডায়াবেটিস ছিল না, সে প্রেগন্যান্সিতে এসে প্রথম ডায়াবেটিস হলো, এরকম যদি হয় তাহলে সেটাই ডায়াবেটিস। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো? any degree glucose intolerance with fast onset or recognition in current pregnancy। এখন জিডিএম উইথ প্রেগন্যান্সি, জিডিএম ইন প্রেগন্যান্সি একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। হাই রিস্ক প্রেগন্যান্সি যেটা যদি প্রপার ম্যানেজমেন্ট না করা হয়, অ্যাডিকুয়েট ইন্টারভেনশন না করা হয়, তাহলে কেসটা হাই রিস্ক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই কেসটা খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে। তো জিডিএম কত পার্সেন্ট হয়? জিডিএম খুব বেশি না, 1 থেকে 2% পপুলেশনের হয়, মানে 100 জনের মধ্যে 1 থেকে 2% এর হয়। এর মধ্যে আবার যারা জিডিএম হয় তাদের মধ্যে ম্যাক্সিমামই মাইল্ড কেস থাকে এবং ডায়েট দিয়ে কন্ট্রোল করা যায়। আর কিছু আছে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায় এবং যাদের ইনসুলিন লাগে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। এখন ডায়াবেটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব প্রেগন্যান্সিতে? ডায়াবেটিসের কিছু স্ক্রিনিং টেস্ট করি আমরা। ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য স্ক্রিনিং টেস্ট আছে। এই স্ক্রিনিং টেস্টটা কি প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য? সেটা হলো ওজিডিটি। ওজিডিটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা তোমরা সবাই জানো। ওজিডিটি কিভাবে করা হয় সেটাও মনে হয় তোমরা জানো, কারণ অনেকেরই মা বাবা আত্মীয় স্বজনদের মধ্যে ডায়াবেটিস আছে। তো সারা রাত না খেয়ে থেকে হোল নাইট মানে অ্যাটলিস্ট 8 আওয়ার্স 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তারপর সকালবেলা ফাস্টিং অবস্থায় ব্লাড গ্লুকোজ দিতে হবে। তারপর ব্লাড গ্লুকোজ দেওয়ার পরে 1 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ দেওয়া হবে। 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার 1 ঘন্টা পরে আবার ব্লাড গ্লুকোজ মেজার করতে হবে। এরপর 75 গ্রাম ব্লাড গ্লুকোজ দিয়ে 2 ঘন্টা পরে আবার ব্লাড গ্লুকোজ মেজার করতে হবে। কত ব্লাড গ্লুকোজ আসে সেটার উপর ডিপেন্ড করবে যে পেশেন্ট ডায়াবেটিক কিনা। যেমন যদি ফাস্টিং এ ব্লাড গ্লুকোজ 5.1 থেকে 6.9 হয় এবং 1 আওয়ার 1 ঘন্টা পরে যদি মোর দ্যান 10 হয় এবং 2 ঘন্টা পরে যদি 8.5 থেকে 11.1 হয়, এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফাস্টিং এ যদি 5.1 থেকে 6.9 এবং 2 আওয়ার্স পরে যদি 8.5 থেকে 11.1 হয়, এই লেভেলটা যদি ক্রস করে, যে কোনো একটা লেভেল যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে সেই জিডিএম। আমার কথা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। মানে ধরো কারো যদি ফাস্টিং 5.3 বা 5.8 থাকলো এবং 2 আওয়ার আফটার যদি
9 বা 10 থাকলো, তাহলে সেই কিন্তু জিডিএম হয়ে যাচ্ছে সোজা কথায়। তাহলে আমরা স্ক্রিনিংটা করি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে। এখন কখন 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 করি আমরা? পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখনই আমরা করি। পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, দ্যাট ইজ বুকিং। প্রথম যখন পেশেন্ট একজন ডক্টরের, প্রেগন্যান্ট পেশেন্ট যখন একজন ডক্টরের কন্ট্যাক্টে আসবে, সেটাকে বলা হয় বুকিং, তাই না? বুকিং এ আসলেই আমরা একটা ওজিডিটি করব। এরপর যদি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে আমরা 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহে আরেকটা ওজিডিটি করবো এবং 32 সপ্তাহের দিকে গিয়ে আরেকটা ওজিডিটি করবো, কিন্তু তাদের ক্ষেত্রে যাদের হাই রিস্ক আছে তাদের ক্ষেত্রে। আর যাদের হাই রিস্ক নাই এবং ফার্স্ট বুকিং টেস্টে যাদের নর্মাল ব্লাড সুগার লেভেল আসছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 24 to 28 উইকসে গিয়ে একটা করলে, 32 উইকসে গিয়ে আর করার দরকার নাই, 32 to 34 উইকসে আর না করলেও চলবে। কিন্তু আমাদের দেশে আসলে আমরা ওটিটিটি করাই না সবাইকে, আমরা আরবিএস করাই, যেটাকে বলে র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার কিন্তু কোনো ব্লাড গ্লুকোজ মেজারমেন্টের জন্য কোনো অ্যাকুরেট প্রসিডিওর না, কিন্তু যেহেতু এটা সহজে করা যায়, পেশেন্ট যখন আসে তখনই করে নেওয়া যায়, সেহেতু আমাদের দেশে কিন্তু র্যান্ডম ব্লাড সুগারটাই প্রচলিত। র্যান্ডম ব্লাড সুগারের যদি অ্যাবনর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল পাওয়া যায়, তখন আমরা ওটিটিটি করি। এটা হলো আমাদের দেশের জন্য। কিন্তু আইডিয়াল হিসাবে যদি তুমি বলতে চাও, তাহলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে পেশেন্টকে। তাহলে আমরা কখন কখন করতে হবে এটা জানলাম। এখন আমরা জানবো যে প্রেগন্যান্সিতে কেন ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেশি হয়। প্রেগন্যান্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসে আসলে প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা বিভিন্ন অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর রিলিজ করে, কর্টিসল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে দেয়। তো ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে দিলে সহজেই পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করে। এটাই হলো মেইন কথা। এখন স্ক্রিনিং আবার দুই রকম, একটা সিলেক্টিভ স্ক্রিনিং আর একটা ইউনিভার্সাল স্ক্রিনিং। আচ্ছা, এখন তোমাদের না জানলেও চলবে, ইউনিভার্সাল স্ক্রিনিংটা আমাদের দেশে আমরা করি, মানে সবাইকে প্রেগনেন্ট হলেই, মা যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হলেই আমরা ইয়াটা করবো, ইউনিভার্সাল স্ক্রিনিংটা করবো। আর সিলেক্টিভ মানে যারা হাই রিস্কে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনিং করা হয়। কিন্তু আমাদের দেশে এশিয়ান ওমেনরা মোর প্রন টু ডেভেলপ ডায়াবেটিস, এই জন্য আমাদের দেশে ইউনিভার্সাল স্ক্রিনিংটাই ব্যবহার করা হয়, মানে প্রত্যেকটা পেশেন্টকেই করতে হবে স্ক্রিনিং ডায়াবেটিস। এখন যেসব রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, এই রিস্ক ফ্যাক্টর গুলো কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে তার ডায়াবেটিস বা জিডিএম ডেভেলপ করার চান্সটা বেশি। যেমন কারো বয়স যদি 35-এর উপরে হয় তার ক্ষেত্রে, তারপর কারো ধরো বিএমআই বেশি, ওবেসিটি আছে, ওবেস মা, তার ক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করার চান্স আছে। কারো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, অথবা সে নিজে যদি পিসিওএস এর পেশেন্ট থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার ক্ষেত্রেও কিন্তু জিডিএম ডেভেলপ করার চান্স বেশি। আর মায়ের যদি আগের প্রেগন্যান্সিতে যদি কোনো স্টিল বার্থ, মানে বাচ্চা হওয়ার সময় যদি মারা যায়, সেটাকে আমরা স্টিল বার্থ করি। কোনো যদি প্রিভিয়াস আইইউডি মানে পেটের মধ্যে মারা গেছে, এরকম একটা কন্ডিশন, 28 উইকসের পরে বাচ্চা যদি মারা যায়, সেটাকে আমরা আইইউডি করি। বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যায়, ডেলিভারি প্রসেসে গিয়ে যদি মারা যায়, সেটা হলো স্টিল বার্থ। আর বাচ্চা হয়ে যদি মারা যায়, সেটা হলো নিওনেটাল ডেথ। কোনো মায়ের যদি আগে থেকেই এরকম ব্যাড অবস্টেটিক হিস্ট্রি থাকে, দ্যাট ইজ আইইউডি, স্টিল বার্থ বা নিওনেটাল ডেথ, আর সে যদি তার যদি আগে প্রেগন্যান্সিতে কোনো ম্যাক্রোসোমিক বেবি বার্থের হিস্ট্রি থাকে। ম্যাক্রোসোমিক বেবি হলো যে বেবির ওজনটা 4 কেজির চেয়ে বেশি, তাকে আমরা ম্যাক্রোসোমিক বেবি বলি। তাহলে আমরা কি বললাম, মানে এইসব কন্ডিশন গুলো যদি থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস ডেভেলপ, অথবা আগের প্রেগন্যান্সিতে পেশেন্টের ডায়াবেটিস, সেই ক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করার চান্সটা বেশি। তাহলে কি বললাম আমরা, এটা হলো বয়স যদি বেশি থাকে, 35-এর বেশি থাকে, তারপর বিএমআই যদি বেশি থাকে, মানে পেশেন্ট যদি ওবেস হয়, তারপর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে,
তারপর তার আগে প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে, এবং পেশেন্টের যদি আগে প্রেগন্যান্সিতে আইইউডি, সিলভার অথবা নিওনাটাল বেবি থাকে, এবং পেশেন্ট যদি পিসিওএস এর পেশেন্ট হয়, আগে থেকে সে মেটফর্মিন পাচ্ছিল পিসিওএস এর পেশেন্ট, সেই ক্ষেত্রে তাদের ডায়াবেটিস ডেভেলপ করার চান্সটা বেশি। তো এই ফ্যাক্টরগুলো আমাদের মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য। এখন ডায়াবেটিস নিয়ে আসলে আমরা কোনো ডায়াবেটিস মায়ের কি কি ইনভেস্টিগেশন করব, কোনো জিডিএম পেশেন্টের আমরা কি কি ইনভেস্টিগেশন করব। আমরা প্রথমেই যেটা করব, ব্লাড গ্লুকোজ প্রোফাইলটা করব। এখন তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা যখন কোনো পেশেন্টকে স্ক্রিনিং করি, দ্যাট ইজ ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য, তখন আমরা করি ওজি। আর যখন পেশেন্ট ডায়াবেটিক্স হিসেবে ডায়াগনোস হবে, তখন কিন্তু আমরা আর ওজিডিটি করি না। এটা যে কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্যই প্রযোজ্য। তখন আমরা কি করি, ফাস্টিং করি এবং খাওয়ার 2 ঘন্টা পরে করি, ফাস্টিং এন্ড 2 আওয়ার আফটার মিল, এভাবে করি। তাকে আমরা যে ডায়াবেটিক পেশেন্ট, তাকে আমরা এক্সট্রা গ্লুকোজের যে লোড 75 গ্রাম গ্লুকোজ, সেটা আমরা দেই না। এই জন্য আমরা ফাস্টিং করি এবং 2 আওয়ার্স আফটার মিল করি। তাহলে একটা ডায়াবেটিস পেশেন্টের আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখবো ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার মিল। তারপর আমরা কি দেখবো, হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C তোমরা নাম শুনছো হয়তো। হিমোগ্লোবিন A1C টা কি ইন্ডিকেট করে, এটা হলো প্রিভিয়াস 3 মান্থ, আগের 3 মাসে ডায়াবেটিসটা কন্ট্রোল ছিল নাকি আনকন্ট্রোল ছিল, এটা নির্দেশ করে। যদি হিমোগ্লোবিন A1C 6 এর বেশি থাকে, তাহলে আমাদের টার্গেটটা হলো যে হিমোগ্লোবিন A1C 6 এর নিচে থাকতে হবে। এখন হিমোগ্লোবিন A1C যদি কারো 10 এর বেশি থাকে, তাহলে কিন্তু তার বাচ্চার আবার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স। এই টার্মটা তোমরা শুনছো কিনা আমি জানি না, কনজেনিটাল অ্যানোমালি, বাচ্চা অ্যাবনরমাল বাচ্চা হওয়ার চান্স। হিমোগ্লোবিন A1C টা যদি 10 এর বেশি হয়, আমাদের টার্গেট রাখতে হবে যেন হিমোগ্লোবিন A1C 6 বা তার নিচে থাকে, তাহলে পেশেন্টের কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স কম। আর হিমোগ্লোবিন A1C টা মানে আমাদের মেইনলি করতে হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, কারণ আমরা জানি অর্গানোজেনেসিস, বাচ্চার যে অর্গান ডেভেলপ, অর্গানোজেনেসিস গুলো ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো কারো যদি ব্লাড গ্লুকোজ লেভেল ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক বেশি থাকে, তার ক্ষেত্রে কিন্তু কনজেনিটাল অ্যানোমালি মানে বাচ্চা হওয়ার, কনজেনিটাল অ্যানোমালি বাচ্চা হওয়ার চান্সটা অনেক বেশি। আর ম্যাক্সিমাম কনজেনিটাল অ্যানোমালি বাচ্চার এখন দেখা যায় যে টার্মিনেট করে ফেলতে হয়। টার্মিনেট কিন্তু করে ফেলতে হয়, সেটা বেশি জেস্টেশনাল এজে না গিয়ে, মানে প্রেগন্যান্সি বেশি দূর না টেনে আর্লি টার্মিনেশন করে, যে বাচ্চা বাঁচবে না, কনজেনিটাল অ্যানোমালির জন্য যে বাচ্চা বাঁচবে না, সেই বাচ্চাটাকে মানে বেশি দিন বিয়ার না করে অল্প কিছুদিনের মধ্যে টার্মিনেশন করে নিলেই মায়ের কমপ্লিকেশন গুলো কম হয়। তো হিমোগ্লোবিন A1C এই কথাটা আমরা বলতেছি, দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে বাচ্চাটার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স আছে কিনা। ঠিক আছে, তাহলে কনজেনিটাল অ্যানোমালি। আর কি করব আমরা, ইউরিন আরি করব, ইউরিন আরি করব, কারণ ডায়াবেটিস পেশেন্টদের ইউরিনের সাথে গ্লুকোজ পাস করে। আমরা জানি গ্লুকোজ ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়াল গ্রোথের একটা গুড মিডিয়া, এই জন্য আমরা ইউরিন আরি এবং কালচার সেন্সিটিভিটি করে দেখবো যে মায়ের ইউটিআই আছে। এছাড়া মানে প্রেগন্যান্সিতে যেসব আমরা রুটিন টেস্ট করি সেগুলো তো আমরা করবই, রুটিন যেগুলো করি সেগুলো তো নিশ্চয়ই তোমরা জানো। এগুলোই করি, কমপ্লিট ব্লাড পিকচার একটা করি, ব্লাড সুগার করি, তারপর ইউরিন আরি করি, অবশ্যই একটা ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং থাকতে হবে, এবং একটা দুইটা স্ক্রিনিং করি আমরা, একটা হলো HbA1c এবং VDRS। আর কি করি, বাচ্চা কেমন আছে সেটা জানার জন্য একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম করলে আমাদের কি কি জিনিস বোঝা যাবে, আলট্রাসোনোগ্রাম আর্লি উইকসে যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তার বাচ্চা কয়টা আছে, একটা না দুইটা বাচ্চা, মাল্টিপল প্রেগন্যান্সি আছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। তারপর বাচ্চাটা কি মানে ইউটেরাসে আছে নাকি ফেলোপিয়ান টিউবে আছে। ফেলোপিয়ান টিউবে থাকলে যে এক্টোপিক প্রেগন্যান্সি হয় এটা তোমরা সবাই জানো, তাহলে এটা বুঝতে
আলট্রাসোনোগ্রাম করেও আমরা কিছু অ্যানোমালি ডায়াগনোসিস করতে পারি, সেটাও আমরা বুঝতে পারবো। আর মেইন জিনিস যেটা আমরা বুঝতে পারবো যে বাচ্চাটার অ্যামনিওটিক ফ্লুইড লেভেল, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা কেমন আছে এই জিনিসটাও আমরা ডায়াগনোসিস করতে পারবো একটা আলট্রাসোনোগ্রাম থেকে। তাহলে একটা ডায়াবেটিক পেশেন্টের কি কি টেস্ট আমরা করব? রুটিন যে টেস্ট গুলো আছে বললাম আমি, সবগুলো তো করবোই, সাথে আমরা ব্লাড গ্লুকোজ প্রোফাইল যেটা বললাম, ফাস্টিং এন্ড 2 আওয়ার্স আফটার ব্লাড 2 আওয়ার্স আফটার মিল সেটা করব। ইউরিনারিটা যেন বাদ না পড়ে, হিমোগ্লোবিন A1C টা করতে হবে এবং একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে। আলট্রাসোনোগ্রাম দেখে আমরা ফিটাসের কন্ডিশন, ফিটাসের কন্ডিশনটা বুঝতে পারবো, দ্যাট ইজ ফিটাসের কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কতটুকু আছে, প্লাসেন্টা কোথায় লোকেশন, ঠিক আছে, এগুলো সব আমরা বুঝতে পারবো। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমাদের করতে হবে। এখন জিডিএম পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব? শুনতে পাচ্ছ তোমরা? বুঝতে পারতেছো? ম্যাম শুনতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি। আচ্ছা, জিডিএম পেশেন্ট ম্যানেজমেন্ট আসলে জিডিএম পেশেন্টের ম্যানেজমেন্ট হবে পেশেন্টকে কাউন্সিলিং এর মাধ্যমে, প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে হবে। কাউন্সিলিংটা কি? কাউন্সিলিংটা হলো যে পেশেন্টকে বুঝাইতে হবে যে ডায়াবেটিস হলে, ডায়াবেটিস যদি স্ট্রিক্টলি কন্ট্রোল না করা হয় তাহলে মায়ের এবং বাচ্চার এইসব কমপ্লিকেশন হতে পারে। তাহলে সে বাসায় ব্লাড গ্লুকোজ মেজার করবে। জিডিএম পেশেন্টকে তো মানে পুরো প্রেগন্যান্সির সময় হসপিটালে ভর্তি করে রাখা সম্ভব না, আবার সবসময় ডক্টর বা নার্স দিয়ে ইনসুলিন দিয়ে দেবে এটাও তো সম্ভব না। ডায়াবেটিস পেশেন্টকে তার ব্লাড গ্লুকোজ গ্লুকোমিটার দিয়ে নিজেকেই মনিটরিং করতে হবে এবং ইনসুলিনটাও কিন্তু তাকে নিজেকেই নিতে হবে বা নিজেকেই নিতে হবে। এই জন্য মানে ডায়াবেটিস কন্ট্রোলের গুরুত্বটা তাকে বুঝাইতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোল না করলে কি কি কমপ্লিকেশন হয় সেই জিনিসটাও তাকে খুব ভালো করে বুঝাইতে হবে এবং সে যেন প্রপার মনিটরিং থাকে, মনিটরিং এর ইম্পর্টেন্সটা তাকে বুঝাতে হবে। না বুঝালে সে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল মনিটরও করবে না এবং দেখা যাবে যে ইনসুলিনও ঠিকভাবে নিচ্ছে না। তো এটা পেশেন্ট এবং পেশেন্টের লোককে খুব ভালোভাবে বুঝাইতে হবে কি কি কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশন গুলো আমি ম্যানেজমেন্টের পরে বলে দিব তোমাদের যে ডায়াবেটিস থাকলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো এই কমপ্লিকেশন গুলোই কাউন্সিলিং এর মধ্যে বলতে হবে সুন্দর করে যে এই কমপ্লিকেশন আপনার ডেভেলপ করতে পারে। তারপর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হলো যে প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস, এটা তো গাইনোকোলজিস্টরা ডিল করবে, কিন্তু তার ডায়াবেটিক্স এর প্রপার কন্ট্রোলের জন্য আমরা পেশেন্টকে কোথায় পাঠাতে পারি? একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাতে পারি। এন্ডোক্রাইনোলজিস্টরা কিন্তু তার ব্লাড গ্লুকোজ লেভেল দেখে তার ইনসুলিনের ডোজটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারে। আবার তাকে একজন ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে পারি, ডায়েটিশিয়ান তাকে কি কি খাবার খাবে, সে কতটুকু খাবে, সে এগুলো সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিবে। তো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হলো এটাই যে আমি গাইনোকোলজিস্ট, আমি কেসটাকে ডিল করব এবং সাথে এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প নিব, তারপর একজন ডায়েটিশিয়ানের হেল্প নিব, তারপর একজন নিওনেটোলজিস্ট যে বাচ্চা দেখবে তার হেল্প নিব। এভাবে এই জিনিসটাকেই বলতেছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাহলে আমরা প্রথমে করলাম কাউন্সিলিং, তারপর করলাম মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে পেশেন্টকে ম্যানেজ করব। আর 3 নাম্বার হলো পেশেন্টের ব্লাড গ্লুকোজ আমরা কিভাবে মেইনটেইন করব, ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করব কিভাবে। একটা হলো ডায়েটের মাধ্যমে, আরেকটা হলো এক্সারসাইজের মাধ্যমে, আরেকটা হলো ড্রাগস এর মাধ্যমে। ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস, এটাকে বলে হলো ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস। তো ডায়েটটা হলো মেডিকেল নিউট্রিশন থেরাপি, যেটা আমরা ডায়েটিশিয়ান আমাদের ঠিক করে দিবে। ডিসিপ্লিন হলো যে পেশেন্ট প্রেগন্যান্ট অবস্থায় আসলে ওইভাবে এক্সারসাইজ তো করতে, আগে ডায়েটের কথাটা বলি। ডায়েটটা হলো যে 30 to 40 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট। পেশেন্টের বডি ওয়েট অনুযায়ী 30 to 40 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট। এটা হিসাব করলে যে ক্যালোরিটা আসবে
তার সাথে আমরা আরো 300 কিলো ক্যালোরি বেশি দিব প্রেগন্যান্ট ওম্যানদেরকে আমরা যেভাবে দিই, মানে কারো ওয়েট ধরো 50 কেজি, তাহলে 30 to 40 কিলো ক্যালোরি পার কেজি করে দিলে তার যে ক্যালোরি আসে তার সাথে আমরা আরো 300 ক্যালোরি তাকে বেশি দিব। তবে আমাদের হিসাবে মনে রাখতে হবে যে সেটা কখনোই যেন 2000 থেকে 2500 কিলো ক্যালোরির উপরে না হয়, এর মধ্যেই সে মেনটেন করবে। কিন্তু প্রেগন্যান্সিতে একদম স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করা যাবে না, করলে পরে কি হবে, স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করলে বাচ্চা আবার গ্লুকোজ পাবে না। বাচ্চা যদি গ্লুকোজ না পায় তখন কি হবে, বাচ্চা কিন্তু ফিটাল ডেথ হয়ে যাবে। এই জন্য স্ট্রিক্ট ডায়েটারি কন্ট্রোল না করে আমরা এইভাবে কন্ট্রোল করবো যে তাকে আমরা যে 30 to 40 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট দিব, তার সাথে 300 ক্যালোরি যোগ করব এবং টোটাল ক্যালোরি যেন 2500 উপরে না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং এটা ডায়েটিশিয়ান ঠিক করে দেবে, সুন্দর করে ডায়েটিশিয়ান ঠিক করে দেবে। এবং ডায়েটটা সে এই যে 2500 কিলো ক্যালোরি বললাম সেটা সে একবারে খাবে না, কিন্তু সে তিন বেলা 3টা খাবার খাবে, মানে 3 মিল এন্ড 3 স্ন্যাক্স। 3 বার খাবার খাবে, সকাল দুপুর রাত, এবং মাঝে মাঝে সে স্ন্যাক্স খাবে। এই 6 বার মানে মিলে তাকে টোটাল 2500 কিলো ক্যালোরি ইনটেক করতে হবে। এটা হলো ডায়েটের ব্যাপারটা। এখন ডিসিপ্লিনের মধ্যে আসো এক্সারসাইজ, যেটা প্রেগন্যান্সিতে তো এক্সারসাইজ আসলে ওইভাবে করা যায় না, তাই না? সে মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, যেটা মানে হাঁটা, অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটতে পারবে, সে অ্যারোবিক এক্সারসাইজ করতে পারবে প্রেগন্যান্সিতে। 15 থেকে 20 মিনিট সে হাঁটতে পারবে। হাঁটতে পারে কি হয় আমরা জানি, স্কেলেটাল মাসেলের ইনসুলিন সেনসিটিভিটি বেড়ে যায়, তখন ব্লাড গ্লুকোজ লেভেলটা ভালো কন্ট্রোল হয়। কিন্তু এক্সেস এক্সারসাইজ বা পেশেন্ট যে এক্সারসাইজ করলে মানে ডিসকমফোর্ট ফিল করে সেরকম এক্সারসাইজ করা যাবে। তারপর কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে এক্সারসাইজের, পেশেন্টের ধরো যদি প্রিএক্লাম্পসিয়া থাকে, সাথে যদি হার্ট ডিজিজ থাকে, এইসব কন্ডিশনে কিন্তু আবার এক্সারসাইজ না করাই ভালো। এখন আসো ড্রাগের মধ্যে আমরা কি দেই? ড্রাগের মধ্যে আমরা এখানে শুধু ইনসুলিন দিই, ঠিক আছে? ইনসুলিন দেই, কিন্তু আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দেই না। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের মধ্যে প্রেগন্যান্সিতে যদিও মেটফরমিন, গ্লাইডুরাইড এগুলো ইউজ করা যায়, কিন্তু এইসব ড্রাগ প্লাসেন্টাল যে বেরিয়ার আছে বেরিয়ারটা ক্রস করে, এবং এদের কোনো বাচ্চার উপরে কোনো ইফেক্ট আছে কি নাই এটা নিয়ে ভালো কোনো স্টাডি নাই, ঠিক আছে? সেই জন্য আমরা বাচ্চাকে কিন্তু সেই জন্য আমরা মাকে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দেই না, সাধারণত দেই না। কি দেই তাহলে? আমরা দেই ইনসুলিন। ও আচ্ছা, একটা কথা তোমাদের বলে নিলে ভালো হয়, মানে যে টার্গেট ব্লাড গ্লুকোজ, যেটা আমরা যে ইনসুলিন দিব বা আমরা যে ডায়েট কন্ট্রোল করাবো বা এক্সারসাইজ করাবো পেশেন্টকে, আমাদের টার্গেট ব্লাড গ্লুকোজ কত? আমরা তো বলছি যে যদি 5.1 to 6.9 হয় তাহলে সেটা জিডিএম। আবার বলছি যে 2 আওয়ার পরে যদি 8.5 থেকে 11.1 হয় সেটা জিডিএম। তো টার্গেট ব্লাড সুগারটা কত? টার্গেট ব্লাড সুগারটা হলো ফাস্টিং লেস দ্যান 5.3 এবং 2 আওয়ার্স পরে লেস দ্যান 6.7। আর হিমোগ্লোবিন A1C তো তোমাদের বললাম যে আমাদের টার্গেট 6 এন্ড বিলো 6 এ থাকতে হবে হিমোগ্লোবিন A1C। তাহলে এই টার্গেট গুলো মাথায় রাখতে হবে যে আমরা ইনসুলিন দেই আর যেটা দিয়েই কন্ট্রোল করি না কেন আমাদের ব্লাড সুগারটা যেন টার্গেট লেভেলের চেয়ে নিচে থাকে। যেমন ফাস্টিংটা লেস দ্যান 5.3 আর পোস্টপ্রান্ডিয়াল যেটা সেটা যেন লেস দ্যান 6.7 হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যেটা বলতেছিলাম ইনসুলিন এখন আমরা কয় ধরনের ইনসুলিন ইউজ করি? ইনসুলিন আমরা জানি ইনসুলিন আছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এর মধ্যে লং অ্যাক্টিং ইনসুলিনটা প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে না। আমরা শুধুমাত্র শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি। তো শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি। বাজারে দেখবা যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা সেটা ম্যাক্সিলিন নামে পাওয়া যায়, ম্যাক্সিলিন আর নামে পাওয়া যায়, ডায়াসিলিন নামে পাওয়া যায়। আর যেটা মানে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট ইনসুলিনের একটা
মিক্সচার পাওয়া যায়, যেটাকে মিক্সচার্ড বলা হয়। মিক্সচার মানে শর্ট অ্যাক্টিং আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, এটাকে মিক্সচার বলা হয়। তো মিক্সচার্ড আমরা কখন ইউজ করব? মিক্সচার করি যখন দেখবো যে ফাস্টিং এবং পোস্ট প্র্যান্ডিয়াল দুইটাই যখন আনকন্ট্রোল থাকবে, তখন আমরা এই যে কম্বিনেশন ইনসুলিন ইউজ করবো। মিক্সচার্ড যেটাকে আমরা বলি, এটা হলো গিয়ে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। আর যখন ধরো শুধুমাত্র পোস্টপ্র্যান্ডিয়ালটা আনকন্ট্রোল থাকছে, পোস্টপ্র্যান্ডিয়াল মানে কি, খাওয়ার পর পেশেন্ট খাইলো, তারপরে মেপে দেখলো যে ব্লাড গ্লুকোজ লেভেল আনকন্ট্রোল বা বেশি, তখন তখন কিন্তু শুধুমাত্র শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করলেই হয়। আর কারো যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ধরো বেশি আছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল নরমালের চেয়ে বেশি আছে, তখন সে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করবে। তখন সে ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করবে। লং অ্যাক্টিং তো আমরা প্রেগন্যান্সিতে ইউজ করি না, তো ফাস্টিং বেশি হলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর যদি পোস্ট প্র্যান্ডিয়াল বেশি হয় তাহলে সেক্ষেত্রে শর্ট অ্যাক্টিং ইউজ করবো। এখন ইনসুলিনটাকে আবার 3 ভাগে ভাগ করে নেওয়া হয়। যদি আমরা মিক্সচার দেই, তাহলে যদি শর্ট অ্যাক্টিং দেই তাহলে তো 3 বেলাই নিতে হবে। আর আমরা সবাই জানি যে ইনসুলিন সবসময় খাওয়ার আগে নিতে হয়, খাওয়ার 30 মিনিট আগে নিতে হয়, সাবকিউটেনিয়াসে নিতে হয়। তো যদি ধরো আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন নেই, মিক্সচার যেটা মিক্সচার ইন্টারমিডিয়েট আর শর্ট অ্যাক্টিং মিশ্রণ নেই, এটাও তো খাওয়ার আগে নিতে হবে, এবং এটাও খাওয়ার আগে নিতে হবে। এটা 2 বেলা নিতে হবে। এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হলে সকালে এবং রাতে নিলেই হবে, দুপুরে নিতে হবে না। তো এটা সকালের যে ডোজটা, মিক্সড এর মধ্যে সকালের যে ডোজটা, সেটার 2/3 নিতে হবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং 1/3 নিতে হবে শর্ট অ্যাক্টিং। আর যেটা রাতে, সেটা হাফ করে নিলেই হবে, হাফ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর হাফ শর্ট অ্যাক্টিং। ঠিক আছে, এভাবে নিলেই হবে। আর যেটা বললাম, আর ব্লাড গ্লুকোজ লেভেল যদি পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাওয়ার পরে আনকন্ট্রোল থাকে এবং সেটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আবার র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন নামে একটা ইনসুলিন পাওয়া যায়, সেটা ইউজ করা যায়। নভোর্যাপিড, তারপর হিউমোলগ, এইসব নামে পাওয়া যায়, ওইটা ইউজ করা যায়। এখন ইনসুলিন তো দিলাম আমি পেশেন্টকে, তাই না? ইনসুলিন দিলাম, সে ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে আছে কিনা সেটা কিন্তু প্রপারলি মনিটর করতে হবে। মায়ের ব্লাড গ্লুকোজ লেভেল মনিটর করতে হবে এবং বাচ্চাকে মনিটর করতে হবে, যে আমরা ব্লাড গ্লুকোজ লেভেল যে কন্ট্রোল করতেছি, বাচ্চা কেমন আছে, মায়ের ব্লাড সুগার লেভেলটা কেমন আছে। এটা কিভাবে মেজার করতে হবে? ধরো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি তার ব্লাড গ্লুকোজ লেভেল বেশি, তাকে ইনসুলিন দেওয়া হয়েছে, এখন তার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল হচ্ছে কিনা এটা তো আমাকে মানে দেখতে হবে, যে আমি যে ইনসুলিনটা দিলাম এটা দিয়ে কি তার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল হচ্ছে, নাকি সে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, নাকি হাইপারগ্লাইসেমিক থেকেই যাচ্ছে। তো এই জন্য আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা মনিটর করব। কিভাবে মনিটর করব? দিনে 6 বার মনিটর করব, মানে প্রত্যেকবার খাওয়ার আগে এবং খাওয়ার 2 ঘন্টা পরে, মানে সকালে খাওয়ার আগে, খাওয়ার পরে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার পরে, এভাবে দিনে 6 বার করে মনিটর করবো। তারপর আস্তে আস্তে যখন তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল হয়ে আসবে, আমরা যে ইনসুলিন দিলাম সেটাতে যদি তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল হয়ে আসে এবং টার্গেট লেভেলের কাছাকাছি থাকে, তখন আমরা একটু কমায়া দিব মনিটরিংটা। তখন শুধু সকালে খাওয়ার আগে মাপবে এবং খাওয়ার পরে মাপবে, দুপুরে খাওয়ার পরে, দুপুরে পোস্টপ্র্যান্ডিয়াল এবং রাতেও পোস্টপ্র্যান্ডিয়াল মাপবে, এভাবে। তারপর যখন টার্গেট লেভেল টাচ করে যাবে এবং মোটামুটি ব্লাড গ্লুকোজ লেভেল একদমই কন্ট্রোল হয়ে যাবে, তখন আমরা দেখা যায় যে মাসে একবার করে মাপবো। মাসে একবার করে কি মাপবো? ফাস্টিং এবং পোস্টপ্র্যান্ডিয়াল মাপবো। এভাবে আমরা 28 উইক পর্যন্ত প্রত্যেক মাসে মাসে একবার করে মেজার করবো। তারপর 28 উইকস এর পর থেকে আমরা 15 দিন পর পর, এই সময় যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, 24 থেকে 28 সপ্তাহে ইনসুলিন রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি বেড়ে যায়। তো এই সময়টাতে আমরা 15 দিন পর পর ব্লাড সুগার লেভেল মনিটর করব 32 সপ্তাহ পর্যন্ত। এরপরে 32 সপ্তাহের পরে গিয়ে প্রত্যেক সপ্তাহে মনিটর করব একবার করে। ঠিক আছে, এভাবে আমরা ব্লাড সুগার লেভেলটা মনিটর করব। আর বাচ্চার ক্ষেত্রে কি করব?
বাচ্চা মাকে জিজ্ঞাসা করতে হবে যে বাচ্চা ঠিক মতো নড়াচড়া করতেছে কিনা। আমরা জানি যে বাচ্চা কখন থেকে নড়াচড়া করে, প্রাইমির ক্ষেত্রে ধরো 20 সপ্তাহে, প্রাইমি মা বুঝতে পারে 20 সপ্তাহ থেকে, মানে 5 মাস থেকে। আর মালতি তারা 18 সপ্তাহ থেকেই বুঝতে পারে, মানে 4.5 মাস থেকেই মোটামুটি বুঝতে পারে বাচ্চার নড়াচড়া। তো 4.5 মাস ক্রস করে গেলে আমরা মাকে বলে দিব যে আপনার বাচ্চা ঠিক মতো নড়তেছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। 12 ঘন্টায় যদি 10 বার নড়ে তাহলে এটা স্বাভাবিক, আর যদি 12 ঘন্টায় 10 বারের চেয়ে কম নড়ে তাহলে এটা কিন্তু বাচ্চার জন্য খারাপ। তো এরকম কন্ডিশন ডেভেলপ করলে আপনি তাড়াতাড়ি কোনো গাইনোকোলজিস্ট দেখাবেন অথবা হসপিটালে চলে আসবেন, ঠিক আছে? আর আর কি করি আমরা, যেটা বলছিলাম, আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারবো যে বাচ্চা কেমন আছে। তো আলট্রাসোনোগ্রামও, এটা যেহেতু হাই রিস্ক প্রেগন্যান্সি, আলট্রাসোনোগ্রামও আমরা মোর ফ্রিকোয়েন্সি করবো। যেমন প্রথম দিকে হয়তো 1 মাস পর পর আলট্রাসোনোগ্রাম করবো, 8 সপ্তাহ ক্রস করে গেলে বা 3 সপ্তাহ 28 সপ্তাহ ক্রস করে গেলে তখন আমরা 15 দিন পর পর তার আলট্রাসোনোগ্রাম করবো, কারণ এইসব বাচ্চাদের ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করার চান্স থাকে। তো আলট্রাসোনোগ্রাম করে আর পলিহাইডামনিয়াস ডেভেলপ করার চান্স থাকে। পলিহাইডামনিয়াস হলো অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা যখন 2 লিটারের চেয়ে বেড়ে যায় তখন এটাকে আমরা পলিহাইডামনিয়াস। তো আলট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হলো যে বাচ্চার ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করতেছে কিনা সেটা ডায়াগনোসিস করা, পলিহাইডামনিয়াস ডেভেলপ করতেছে কিনা সেটা ডায়াগনোসিস করা, এবং বাচ্চার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা সেটাও ডায়াগনোসিস করা, ঠিক আছে? এখন এই যে ডায়াবেটিক পেশেন্ট, এদেরকে আমরা ডেলিভারি কখন করাবো? ডায়াবেটিক পেশেন্টদের আমরা ডেলিভারি করাবো কখন, তাই না? কত সপ্তাহে গিয়ে ডেলিভারি করাবো? এদের ক্ষেত্রে কি কোনো স্পেশাল নিয়ম আছে, আগে করাবো নাকি পরে করাবো, এরকম কোশ্চেন মাথায় আসে। এখন লো রিস্ক যদি জিডিএম হয়, লো রিস্ক, যার কোনো রিস্ক ফ্যাক্টর নাই এবং ইনসুলিন দিয়ে ডায়াবেটিক ওয়েল কন্ট্রোল, তার ক্ষেত্রে কিন্তু আমরা 40 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারবো যে নরমাল তার স্পন্টিনিয়াস লেবার অনসেট হচ্ছে কিনা এটা দেখার জন্য। আর যদি পেশেন্টের মানে হাই রিস্ক জিডিএম হয় এবং যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আর আমরা 40 সপ্তাহ পর্যন্ত যাবো না। সেই ক্ষেত্রে ফিটাল ম্যাচুরিটি, আমরা জানি ম্যাচুরিটি হয় 37 উইকসে, তো 37 উইকস কমপ্লিটেড হলে আমরা ডেলিভারি করানোর চেষ্টা করবো। তো এখন ডেলিভারি কিভাবে করাবো? স্পন্টেনিয়াস লেবার অনসেট হয় তাহলে তো স্পন্টেনিয়াস আমরা লেবার কন্ট্যাক্ট করব এবং নরমাল ডেলিভারি করাবো। কিন্তু যদি স্পন্টেনিয়াস লেবার অনসেট না হয় তখন আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই পেশেন্টটাকে যদি ডেট ক্রস করে যায়, মানে আমরা যেটা বললাম লো রিস্কের ক্ষেত্রে 40 সপ্তাহ এবং হাই রিস্কের ক্ষেত্রে 37, এই টাইমটাকে ওভার করা যাবে না, ওভার ডেট করা যাবে না। তাহলে ওভারডেট যদি হয়ে যায় তখন আমাদের প্রেগন্যান্সি টার্মিনেশন করতে হবে। টার্মিনেশনটা কিভাবে করব? আমরা হয় ইন্ডাকশন দিয়ে তার লেবার পেইনটা উঠায় তারপর নরমাল ডেলিভারি করাবো, অথবা আমরা কি করবো সিজারিয়ান সেকশন করবো, অথবা আমরা তার সিজার করবো, তাই না? এখন সিজার আমরা কার কার ক্ষেত্রে করবো? সিজার কার কার ক্ষেত্রে করবো? সিজার করবো যদি কোনো অবস্টেটিক ইন্ডিকেশন থাকে নাই, যেমন জিডিএম পেশেন্ট তার কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে, অথবা কন্ট্রাক্টেড পেলভিস আছে, অথবা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া আছে, অথবা ধরো তার পলিহাইডামনিয়ামস আছে, এইসব ক্ষেত্রে, অথবা বাচ্চার ওজনটা 4 কেজির বেশি, বাচ্চা অনেক বড় ম্যাক্রোসোমিক বেবি যেটা বললাম 4 কেজির বেশি বাচ্চার ওজন, সেই সব ক্ষেত্রে কিন্তু নরমাল ডেলিভারি করাতে গেলে, অথবা প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, যেটা সেন্ট্রাল প্লাসেন্টা, এইসব কন্ডিশনে মানে অবস্টেটিক ইন্ডিকেশন যেগুলো, তাহলে কি কি বললাম? কন্ট্রাক্টেড পেলভিস, ম্যাক্রোসোমিক বেবি, পলিহাইডামনিয়ামস, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, তারপর তোমার সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, এইসব কন্ডিশন গুলো ছাড়া বাকি সব কন্ডিশনে আমরা নরমাল ডেলিভারি মানে আইদার স্পন্টেনিয়াস লেবার উঠবে তার জন্য ওয়েট করবো, অথবা ইন্ডাকশন দিব। এই এখন ইন্ডাকশনই দেই আর সিজারই করি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিডিএম এর বাচ্চাদের লাং ম্যাচুরেশনটা একটু দেরিতে হয়,
এই জন্য এইসব বাচ্চাদের লাং ম্যাচুরেশনের জন্য আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিব। কর্টিকোস্টেরয়েডের মধ্যে কি কি দেই আমরা? আইদার ডেক্সামিথাসোন দেই, যেটা রক্সাডেক্স নামে পাওয়া যায় বাইরে কিনতে, অথবা আমরা ভিটামিথাসোন দেই। ঠিক আছে, ভিটামিথাসোন ইনজেকশন লাং ম্যাচুরেশন। লাং ম্যাচুরেশনের জন্য কখন আমরা দিই? 24 থেকে 34 সপ্তাহ। 34 সপ্তাহ এর মধ্যে 35 সপ্তাহ হয়ে গেলে আর লাং এমনিতেই বাচ্চার লাং ম্যাচুরেশন হয়ে যায়। 35 সপ্তাহ বা তারপরে আর লাং ম্যাচুরেশনের জন্য ইয়াটা দরকার নেই, ভিটামিথাসোন বা ডেক্সামিথাসোন দেওয়ার দরকার নেই। যদি এই সময়ের মধ্যে হয় 24 সপ্তাহ থেকে 34 সপ্তাহ 6 দিন, তাহলে আমরা লাং ম্যাচুরেশনের জন্য ডেক্সামিথাসোন অথবা ভিটামিথাসোন দিব। এখন ধরো যে এই পেশেন্টকে একটা জিডিএম এর পেশেন্টকে নরমাল ডেলিভারি বা সিজার যেটাই করতে যাই না কেন, ধরো নরমাল ডেলিভারি করতে যাই, তাহলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটা একটা সবার আগে মাথায় রাখতে হবে যে এটা একটা হাই রিস্ক, এটা স্পেশাল কেয়ার দরকার, তাই না? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো কি কি জিনিস আমরা খেয়াল করবো? লেবারে গেলে পেশেন্ট লেবারের 3টা স্টেজ আছে, আমরা তো সবাই জানি, তাই না? ফার্স্ট স্টেজ হলো অনসেট অফ টু লেবার পেইন থেকে ফুল ডায়ালিটেশন, সেকেন্ড স্টেজ হলো ফুল ডায়ালিটেশন থেকে ডেলিভারি, আর থার্ড স্টেজ বাচ্চা ডেলিভারির পরে থেকে প্লাসেন্টা ডেলিভারি। তো এইখানে আমাদের কি কি মানে জিনিস খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেদিন আমরা ইনডাকশন দিব, সিজার করব, তার আগের দিন আগের রাতে পেশেন্ট ইনসুলিন নিবে এবং খাবার খাবে। কিন্তু যেদিন আমরা ইনডাকশন দিব অথবা সিজার করব, মানে এই কাজটা সিজার করি আর ইনডাকশন দেই, সেটা কিন্তু সকালবেলা করতে হবে। সেটা বিকেলে বা রাতে এই টাইমে অফ টাইমে করা যাবে না, মর্নিং আওয়ারে করতে হবে। কেন মর্নিং আওয়ারে করতে হবে? মর্নিং আওয়ারে করলে সব ডাক্তার, স্পেশালিস্ট সবাই অ্যাভেলেবেল থাকে মর্নিং এ। ইভিনিং নাইটও অ্যাভেলেবেল থাকে, কিন্তু মর্নিং এ বেশি অ্যাভেলেবেল। যে কোনো প্রয়োজন হলো সহজে ম্যানেজ করা যায়, এই জন্য মর্নিং আওয়ারে করতে হবে। আর লেবারটা সিজার হোক, সে না খেয়ে থাকবে এবং আমরা তার ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করব। কতর মধ্যে থাকতে হবে? 4.4 থেকে 5.5 এর মধ্যে থাকতে হবে। এর বেশি গেলে আমাদের আবার যে নিউট্রালাইজিং ডোজে ইনসুলিন স্টার্ট করতে হবে, যেটা তোমরা মেডিসিনে পড়বা। নিউট্রালাইজিং ডোজে ইনসুলিন হলো 1 লিটার ডেক্সট্রোজের মধ্যে, ডেক্সট্রোজ অ্যাকোয়ার মধ্যে আমরা 10 ইউনিট ইনসুলিন নিব, যেটাকে আমরা নিউট্রালাইজিং ডোজে কন্টিনিউ করব, যেন তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল হয় এবং মা যেন হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায় এবং বাচ্চাও যেন ভালো থাকে। এই জন্য আমরা নিউট্রালাইজিং ডোজে ইনসুলিন স্টার্ট করব এবং পার্টোগ্রাফ দিয়ে লেবারটাকে মনিটর করব এবং কোনো কমপ্লিকেশন হলে সেটা আর্লি ডায়াগনোসিস করব। আর সিজারের ক্ষেত্রে এই প্রিকশন নিতে হবে, মর্নিং আওয়ারে করব, তারপর ব্লাড গ্লুকোজ লেভেলটা নরমাল ডেলিভারি হোক আর ইনডাকশন হোক, তার ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্লুকোজ তাহলে কি কি করতে হবে আবার বলি আমরা একটু, যে রাতে ইনসুলিন নেবে এবং খাবার খাবে, সকাল থেকে সে এমপিও থাকবে। ফাস্টিং অবস্থায় আমরা তাকে একটা ব্লাড গ্লুকোজ লেভেল করবো, সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা অবশ্যই 4.4 থেকে 5.5 এর মধ্যে থাকতে হবে এবং 1 থেকে 2 ঘন্টা পর পর আমরা ব্লাড সুগার লেভেলটা মনিটর করবো। যদি ব্লাড গ্লুকোজ লেভেল আনকন্ট্রোল থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা 5% দিয়ে 1 লিটার, তার মধ্যে 10 ইউনিট অক্সিজেন দিয়ে 10 ইউনিট ইনসুলিন দিয়ে স্টার্ট করব। 10 ইউনিট ইনসুলিন দিয়ে আমরা কন্টিনিউ করব। ঠিক এইভাবে আমরা সিজারের ক্ষেত্রেও মনিটর করব এবং সিজার করবে যে এক্সপার্ট গাইনোকোলজিস্ট, সে করবে। এবং সিজারের সময় বাচ্চা যেহেতু বড় থাকে, সেহেতু সিজারের সময় যে আমরা ইউটেরাসে ইনসিশন দেই, ইনসিশনটা অবশ্যই অ্যাডিকুয়েট সাইজ দিতে হবে, বড় করে দিতে হবে এবং দরকার হলে ফরসেপ মানে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যেটা আমরা করি, হাই হেড যদিও করে থাকে, তখন সেই ক্ষেত্রে ফরসেপ অথবা ভেন্ট্রিক দিয়ে ডেলিভারি করাতে পারবে। এবং থার্ড স্টেজ যেটা বললাম, লেবার স্টেজটা অবশ্যই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ করাতে হবে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। বাচ্চা ডেলিভারি বা বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে পেটে হাত দিয়ে দেখবো যে অন্য কোনো বেবি আসছে কিনা। ঠিক আছে, দেখে
মেডিসিনটা কন্ট্রোল কর্ডের মাধ্যমে ডেলিভারি করাবো। এটাই হলো কি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ হার্ট স্টেজ অফ লিভার। মানে অ্যাক্টিভলি ম্যানেজমেন্ট করার মানে হলো 10 ইউনিট অক্সিটোসিন সাথে দিয়ে দেওয়া, সাথে সাথে দিয়ে দেওয়া মায়ের আইএল, ঠিক আছে, খাইয়ে দিই আমরা 10 ইউনিট অক্সিটোসিন। এতে কি হয়, পিপিএইচ এর রিস্কটা অনেক কমে যায়। তাহলে এভাবে আমরা লেবারের পরে ডেলিভারি হয়ে গেল বাচ্চা, ডেলিভারি হয়ে যাওয়ার পরে কাজ কিন্তু শেষ না। এখানে বাচ্চাকে আবার কিছু মনিটরিং করতে হবে। যেমন বাচ্চাকে কিভাবে মনিটরিং করতে হবে, বাচ্চার কি কি ডেভেলপ করার চান্স থাকে, বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি ডেভেলপ করার চান্স থাকে, তারপর বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করার চান্স থাকে, বাচ্চার অ্যাসফিক্সিয়া ডেভেলপ করার, বার্থ অ্যাসফিক্সিয়া যেটা বলে, পেডিতে নিশ্চয়ই তোমরা পড়ছো, বার্থ অ্যাসফিক্সিয়া ডেভেলপ করার চান্স থাকে। এর জন্য বাচ্চাকে প্রপারলি ম্যানেজ করতে হবে। কিভাবে, ডেলিভারির আগে থেকে একজন নিওন্যাটোলজিস্টকে প্রেজেন্ট থাকতে হবে। সেই নিওন্যাটোলজিস্ট কি করবে, বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা সেটা খুঁজে বের করবে, সার্চ করবে। তারপর বার্থ অ্যাসফিক্সিয়া থাকলে প্রম্পট অ্যাকশন নেবে এবং বাচ্চার নিওন্যাটাল হাইপোগ্লাইসেমিয়া যেন না হয় তার ম্যানেজমেন্ট নেবে। নিওন্যাটাল হাইপোগ্লাইসেমিয়ার জন্য কি করতে হবে, বাচ্চার ব্লাড গ্লুকোজ লেভেলটা মনিটরিং করতে হবে জন্মের পর। ব্লাড গ্লুকোজ লেভেল যদি 2.6 বা তার কম থাকে তাহলে কিন্তু বাচ্চাকে আইভি গ্লুকোজ দিতে হবে। ওরা আর বাচ্চার ক্ষেত্রে মানে আর্লি ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর্লি ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে, মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথে ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে, 30 মিনিটের মধ্যে ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে, আর্লি ব্রেস্ট ফিডিং। এবং ফ্রিকুয়েন্ট মানে হলো আধা ঘন্টা পর পরই ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর যদি ব্লাড সুগার লেভেল 2.6 এর নিচে যায় তাহলে কি করতে হবে, আইভি ব্লাড গ্লুকোজ দিতে হবে। এই হলো বাচ্চার ম্যানেজমেন্ট। আর মার ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি এবং প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরই জিডিএম যদি হয় তাহলে তার ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড গ্লুকোজ লেভেল আগের মতো হয়ে যায়। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে বাচ্চা এবং প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ব্লাড গ্লুকোজ লেভেল আগের মতো হয়ে যায় এবং সাধারণত ইনসুলিন লাগে না। এই জন্য আমরা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার 24 ঘন্টা পরে একটা ওজিডিটি করি, মানে ফাস্টিং 1 আওয়ার এবং 2 আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল মেজার করি। যদি নর্মাল থাকে তাহলে মাকে আর কিছু দিতে হবে না, ইনসুলিন দিতে হবে না। কিন্তু যদি অ্যাবনর্মাল থাকে তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল দেখে ইনসুলিন দিতে হবে। তা ম্যাক্সিমাম মাই নর্মাল হয়ে যায় এবং সাধারণত ইনসুলিন লাগে না। কিন্তু এই পেশেন্টদেরকে লং টার্ম ফলো আপ লাগে, মানে এই যে ব্লাড গ্লুকোজ লেভেল 24 ঘন্টা পরে করেই ছেড়ে দিলাম তা না, তাকে আবার 1 বছর পর পর ফলো আপে আসতে হবে এবং ওজিডিটা করতে হবে, করে দেখতে হবে যে তার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে আছে কিনা। কারণ যাদের জিডিএম থাকে তাদের পরবর্তীতে দেখা যায় যে 100 জনের মধ্যে 50 জনেরই কিন্তু ডায়াবেটিস পরবর্তীতে ডেভেলপ করে যায়। আবার যার জিডিএম থাকে এই প্রেগন্যান্সিতে, কারেন্ট প্রেগন্যান্সিতে যার জিডিএম আছে তার কিন্তু ফিউচার প্রেগন্যান্সিতে জিডিএম ডেভেলপ করার চান্স 50%। মানে তাহলে দেখো রিস্কটা কত বেশি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা বললাম যে কমপ্লিকেশন কি কি আছে, কমপ্লিকেশন বললেই মোটামুটি সবই বলা হয়ে যাবে। কমপ্লিকেশন হলো মায়ের কিছু কমপ্লিকেশন, বাচ্চার কিছু কমপ্লিকেশন। মায়ের কমপ্লিকেশনের মধ্যে প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন হয়, ডেলিভারির সময় কিছু কমপ্লিকেশন হয় এবং ডেলিভারির পরে কিছু কমপ্লিকেশন হয়। এভাবে বললে পারে মনে থাকবে। ডেলিভারি প্রেগন্যান্সির সময় কি কি কমপ্লিকেশন হয়, যারা ডায়াবেটিস তারা আমরা জানি যে তাদের যে কোনো ইনফেকশন ডেভেলপ করার চান্স বেশি। কি কি ইনফেকশন, একটা হলো ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করার চান্স বেশি। তারপর ভ্যাজাইনাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করার চান্স বেশি। তারপর তাদের পলিহাইড্রামিউন, যেটা বললাম যে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা 2 লিটারের বেশি, পলিহাইড্রামিউন ডেভেলপ করার চান্স বেশি। আর কি ডেভেলপ করার চান্স বেশি, প্রি-এক্লাম্পসিয়া, প্লাসেন্টা বড় থাকে তো এই জন্য তাদের প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি। তারপর প্রি-এক্লাম্পসিয়া পলিহাইড্রামিউন যেহেতু মানে পানিটা বেশি সেহেতু মেমব্রেনটা আর্লি রাপচার হয়ে যায়, এটা প্রিটার্ম লেবারে চলে যাওয়ার চান্স আছে। আর লেবারে গেলে পরে পেশেন্টের কি কি সমস্যা হয়, লেবারে গেলে মানে লেবারটা দেখা যায় যে বাচ্চা যেহেতু বড় থাকে সেহেতু লেবারটা প্রলং হয়ে যেতে পারে।
অথবা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, অথবা শোল্ডার ডিস্টোসিয়া। বাচ্চার শোল্ডার ডিস্টোসিয়া, শুধু কথাটা মনে রাখো, বাচ্চার মাথা ডেলিভারি হয়ে গেছে কিন্তু কাঁধটা আটকে আছে, মানে বার্থ প্যাসেজের মধ্যে বা ভ্যাজাইনাল ক্যানেলের মধ্যে বাচ্চার কাঁধটা আটকে আছে, মাথাটা ডেলিভারি হয়ে গেছে। এই কন্ডিশনটাকে বলা হয় শোল্ডার ডিস্টোসিয়া। যেহেতু ম্যাক্রোসোমিক বাচ্চার শোল্ডারের ডায়ামিটারটা বেশি, মোটা বাচ্চা তো, কিন্তু মাথাটা ডেলিভারি হয়ে যায় কিন্তু কাঁধটা আটকে থাকে আর ডেলিভারি হতে চায়, সেটাকে বলে শোল্ডার ডিস্টোসিয়া। এটা হওয়ার চান্স বেশি। তারপর ডেলিভারি হয়ে যাওয়ার পর পিপিএইচ প্রচুর পরিমাণে হতে পারে, যেহেতু বাচ্চা বড়, প্রলং, আবার যেহেতু ইনজুরি হওয়ার চান্স বেশি, পেরিনিয়াল টিয়ার, ভ্যাজাইনাল টিয়ার হওয়ার চান্স বেশি, এই জন্য পিপিএইচ বেশি হতে পারে। আর বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেমন পিরিয়ড, বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তারপরে থেকে 6 উইকস পর্যন্ত ওইটাকে আমরা পিরিয়ড বলি, তাই না? পিরিয়ডে কি কি হতে পারে? সেপসিস, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স বেশি, সেপসিস, পাইরেক্সিয়া, ল্যাকটেশনাল ফেভার, এগুলো হওয়ার চান্সটা বেশি। আর বাচ্চার কি কি কমপ্লিকেশন হয়, মায়ের তো বললাম, বাচ্চার মধ্যে অনেকগুলো আমি বলে দিচ্ছি। একটা কনজেনিটাল অ্যানোমালি, হার্টের কনজেনিটাল অ্যানোমালি, তারপর তোমার স্যাক্রাম মানে বোনসে কনজেনিটাল অ্যানোমালি, বিভিন্ন জায়গায় কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্সটা বেড়ে যায়। তারপর ম্যাক্রোসোমিক বেবি, এটা মেইন কমপ্লিকেশন, এটা বলে দিচ্ছি তোমাদের। ওয়েট যদি 4 কেজির বেশি হয় সেটাকে আমরা ম্যাক্রোসোমিক বেবি। তারপর সাডেন ডেথ হয়ে যায় বাচ্চার, ঠিক আছে? বাচ্চা দেখা যায় যে হঠাৎ করে আইইউডি হয়ে গেছে। কেন আইইউডি হয়? কারণ ডায়াবেটিস থাকে তাদের ইয়াটা হয়, ইনসুলিন যাদের কম থাকে বা হাই হয়, বাচ্চা কি হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ল্যাকটিক অ্যাসিডে বাচ্চা দেখা যায় যে আইডি, সাডেন আইডি হয়ে যায়। সে দেখা যায় যে পরে হঠাৎ করে, হ্যাঁ আইডি তো বলি না, আইডি ইন্টারভিউরাইন ডেথ হয়ে যায়, ইন্টারভিউরাইন ডেথ, বাচ্চার ইন্টারভিউরাইন ডেথ হতে পারে। তারপর নিওনেটাল কিছু কমপ্লিকেশন, যেমন হাইপোগ্লাইসেমিয়া তো একটা বললাম মেইন কমপ্লিকেশন। তারপর বার্থ অ্যাসফিক্সিয়া, তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এদের কি হয়, যারা হাইপোগ্লাইসেমিক বেবি বা যারা ডায়াবেটিক বেবি, তাদের লাংটা সহজে ম্যাচুরেশন হয় না। কেন ম্যাচুরেশন হয় না? কারণ গ্লুকোজ তোমার ওই যে কর্টিসল সিক্রেশনে বাধা দেয়, কর্টিসলটা কি করে, ওই যে লাংসের যে সার্ফিক্সেন্ট আছে, সার্ফিক্সেন্টকে স্প্রেড করে, এতে লাং মানে ফুলে এবং লাংসে এবং বাচ্চা শ্বাস নিতে পারে। কিন্তু যার ক্ষেত্রে মানে গ্লুকোজ হাইপারগ্লাইসেমিয়া হয়, তার ক্ষেত্রে কি হয়, গ্লুকোজটা কর্টিসল সিক্রেশনে বাধা দেয়, এই জন্য কিন্তু লাং ম্যাচুরেশন হয় না, এই জন্য বাচ্চার আরডিএস ডেভেলপ করে, ঠিক আছে? তারপরে একটা কন্ডিশন আছে হাইপার বিলিরুবিনেমিয়া, ঠিক আছে? হাইপার বিলিরুবিন বেড়ে যায়, হাইপার বিলিরুবিনেমিয়া ডেভেলপ করে। এগুলোকে বাচ্চার কমপ্লিকেশন। মেইন কমপ্লিকেশন হলো নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া, যেটা হয়, এই কমপ্লিকেশনটা মনে রাখতে হবে। তো এই আর মনিটরিং এর ব্যাপারটা, মানে বাচ্চা টাচ্চা ডেলিভারি হয়ে গেলে মাকে কিন্তু মানে আগেও বলছিলাম যে মনিটরিং এ রাখতে হবে। 1 বছর পর পর ওটিপিটি করতে হবে যে তার মানে ডায়াবেটিসটা ডেভেলপ করে কিনা, এটা জানাতে, ঠিক আছে? এই এখন বললাম, এখন তোমরা কতটুকু বুঝলা জানি না, তোমরা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? আসলে এই সিস্টেমে এর বাইরে তো আর কিছু করার নাই, তাই না? এখন আমাদের যে পরিস্থিতি, এর মধ্যেই এভাবেই কিছু না কিছু কিছু করে পড়াটা আগে রাখতে। এখন একদম কিছু না জানাচ্ছে তো এই যে কিছুটা শুনলাম, তারপরে কিছুটা কিছুটা তো বেনিফিটের কথা, তাই না? এইভাবেই এখন নিজেকে এই পরিবেশের সাথে, এই পরিস্থিতির সাথে এভাবেই মানায় নিতে হবে।
তখন নাই, যখন যে পরিস্থিতি আসে আমাদের সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এখন যতটুকু শুনতে পারলা, যতটুকুই বুঝতে পারলা, কিছু না কিছু যদি বেনিফিট হয়ে থাকে সেটাই সেটাই বেনিফিট, তাই না? এখন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোথাও, ঠিক আছে, কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা থাকে, এনি টপিক, ঠিক আছে, যে কোনো টপিকসে আমাকে তোমরা যে কোনো টপিকসে কোশ্চেন করতে পারো, বা কোনো টপিকসে যদি তোমাদের প্রবলেম থাকে সেটাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার, ঠিক আছে? সবসময় হয়তো একটা নির্দিষ্ট টাইমে পারবো না, কিন্তু অফ টাইমে আমি চেষ্টা করবো তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেওয়া, ঠিক আছে? যে কোনো টপিকসে অবশ্যই গাইনির হতে হবে, গাইনির যে কোনো টপিকসে কোনো প্রবলেম, যে প্রবলেম, ঠিক আছে, সেটা বললে, বা কোনো টপিকস যদি তোমরা বুঝতে না পারো সেটা বললে আমি পরবর্তীতে এক সময় করে তোমাদেরকে বলে দিব ক্লাসের কথা, ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কতটুকু বুঝতে পারলাম জানি না, তবে পড়তে হবে, ঠিক আছে? শুধু শোনাকে শুনলা, এখন নিজেরা যখন একটু দক্ষতা খুলে দেখবা পুরা বইটা, পুরা টপিকসটা একবার চোখ বুলে যাবা, একবার বললেই তো আর পড়লেই তো আর মাথায় কিছু বুঝবে না। তো যখন একবার চোখ বুলে যাবা তখন যদি 30 to 40% মাথায় ঢোকে তাহলেও এনাফ, লাভ, ঠিক আছে? পরবর্তীতে পড়লে ওটা 60 বা 70% হয়ে যাবে। ঠিক আছে, বলো তোমাদের কি কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? বা কোথাও বুঝতে সমস্যা হয়েছে? বুঝতে সমস্যা হয়নি ম্যাম। আচ্ছা, সব বুঝতে পারছো? আমি যে মানে যতটুকু বলছি মোটামুটি বুঝতে পারছো তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে, থাক এখন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। বলো, কিছু বলবা? বললাম ঠিক আছে ম্যাম, তাহলে আপাতত আজকে আচ্ছা, ঠিক আছে।